সবাইকে স্বাগত জানাচ্ছি। ত্রিপুরা হাইকোর্ট থেকে নিয়মিতকরণের জন্য রায় দেওয়া হয়েছে। সরকারকে বলা হয়েছে যে যারা যারা কেস করেছে তাদের যাতে নিয়মিতকরণ করা হয়। ত্রিপুরা হাইকোর্ট এখানে অভিভাবকের মতো কাজ করেছে। অ্যাজ এ গার্জিয়ান যারা যারা বঞ্চিত হচ্ছে, যারা যারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে নিয়মিতকরণের জন্য, তাদের কথা বা তাদের পক্ষ নিয়ে যুক্তি সহকারে তাদের নিয়মিতকরণের রায় দিয়েছে। তাই ত্রিপুরা হাইকোর্ট আমাদের অবশ্যই গর্বের বিষয়। পাশাপাশি ট্রান্সফার পলিসি নিয়ে কি লেটেস্ট নিউজ উঠে এসেছে সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রথম ভাগে ট্রান্সফার পলিসির বিষয়টা দেখব। ট্রান্সফার পলিসিটা কেন হচ্ছে না, কোথায় আটকে আছে, সরকারের চিন্তাধারা কি ট্রান্সফার পলিসি নিয়ে, আদৌ ট্রান্সফার পলিসি ত্রিপুরাতে হবে কি না, কোনো মানে সংগঠন বা কোনো ব্যক্তি কি তার বাধা হয়ে দাঁড়িয়েছে ট্রান্সফার পলিসি, সব কিছু আলোচনা করার চেষ্টা করব। প্রথম ভাগে ট্রান্সফার পলিসি নিয়ে দেখছি, দ্বিতীয় ভাগে আমরা নিয়মিতকরণের যে রায়টা দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট এটা নিয়ে আলোচনা করব, এবং পাশাপাশি অন্যান্য কর্মচারীরা যারা বঞ্চিত হচ্ছে নিয়মিতকরণের জন্য, যারা প্রটেস্ট করছে, আন্দোলন করছে, কিংবা নিয়মিতকরণের জন্য যারা দাবি জানিয়ে যাচ্ছে, তারা কি কোনো হোপ, তারা কি কোনো আশা পাবে এই হাইকোর্টের রায় থেকে, তারাও কি ভবিষ্যতে ত্রিপুরা হাইকোর্টে যেতে হবে, সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত ট্রান্সফার পলিসি নিয়ে যে নিউজটা উঠে এসেছে, ত্রিপুরা বিজেপি সরকার প্রতিষ্ঠার সময় যে প্রতিশ্রুতিগুলি জনগণের সামনে তুলে ধরেছিল, তার মধ্যে অন্যতম ছিল ত্রিপুরার যে সরকারি কর্মচারীরা আছে তাদের সুষ্ঠু এবং স্বচ্ছ বদলি নীতি প্রণয়ন করা। 2018 সালে এই প্রতিশ্রুতিকে সামনে রেখে ক্ষমতায় এসেছিল গেরুয়া শিবির। কারণ সেই দিনের যারা পরিবর্তনের কাণ্ডারি ছিলেন তাদের অভিযোগ ছিল যে দীর্ঘ বাম আমলে বদলির নামে কর্মচারীদের তুষণ করা হয়েছে এবং শোষণের প্রক্রিয়া চলেছে। তারা বিরোধী দল করাতে বছর কি বছর নিজের হোম ডিস্ট্রিক্ট থেকে, নিজের হোম টাউন থেকে অনেকটা দূরে চাকরি করতে হচ্ছে। তাই বর্তমান সরকারকে আমরা জয়ী করব, চলো পাল্টে স্লোগানে আমরাও গা বসাবো। কারণ সরকার বলেছে যে সরকার প্রতিষ্ঠিত ট্রান্সফার পলিসি, সুষ্ঠু বদলি নীতি আনবে। তখন আমরা যারা দূরে পড়ে আছি, আমরা যারা বাড়ির কাছে যেতে পারছি না, সরকার হয়তো আমাদের কথা চিন্তা করবে, তাই আমরা সরকারকে জয়ী করব। কিন্তু আমল বদলে পড়েও কি এই দুর্ভোগ কেটেছে সে আশা এখনও শুধু কথাই কথাই পড়ে রয়েছে। 7 বছরে ট্রান্সফার পলিসির নামে কিছুই পায়নি ত্রিপুরার বঞ্চিত কর্মচারীরা। প্রতিশ্রুতির তালিকায় সর্বশেষ সংশোধন হলো গত 14ই মে। শিক্ষা দপ্তরের সচিব রেবেল হেমেন্দ্র কুমার এক সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছিল 1 মাসের মধ্যে বদলি নীতি বা ট্রান্সফার পলিসি কার্যকর হবে প্রাথমিক অবস্থায় শিক্ষা দপ্তরে। কিন্তু 1 মাসের জায়গায় 2 মাস পেরিয়ে যাচ্ছে, এখনও আধিকারিকের কথা অনুযায়ী ট্রান্সফার পলিসি এখনও আসেনি। তাহলে আধিকারিককে কি বর্তমান যে সরকার যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল যেগুলি পালন করেনি, সেই আধিকারিককেও কি সেই বর্তমান সরকারের দলে নাম দেখিয়েছে যে প্রতিশ্রুতি দেব পালন করব না, সেই নিউজটা কিন্তু উঠে এসেছে। তাহলে 1 মাসের ভেতর কেন ট্রান্সফার পলিসি আনা হবে বলেছিল, কেন সরকারি কর্মচারীরা যারা বঞ্চিত হচ্ছে তাদের সেই আশ্বাসটা দিয়েছিল মাননীয় আধিকারিক রেবেল হেমেন্দ্র কুমার, সেই বিষয়ে কিন্তু যথেষ্ট কোশ্চেন জাগছে। রাজ্যবাসী ভেবেছিল হয়তো একবার সত্যি বদলি নীতি আসবে, কর্মচারীদের বদলির নামে ঘুষের কারবার বন্ধ হয়ে যাবে। ঘুষের কারবার হয়তো কিছুটা আছে, কিন্তু বাস্তবে ঘটল ঠিকঠাক উল্টো। 2 মাস হয়ে গেল, আজ পর্যন্ত কোনো বদলি নীতির খসড়া বা নির্দেশিকা প্রকাশ করেনি রাজ্য সরকার। তাহলে সেইটাও কি একটা মিথ্যা প্রতিশ্রুতি ছিল? সরকারি স্তরে চলছে নীরবতা, সবাই নীরব, কেউ এ বিষয়ে মুখ খুলতে রাজি নয়। সবাই ট্রান্সফার পলিসি নিয়ে সবাই নীরব। ট্রান্সফার পলিসি হলে হয়তো একটা অংশের কর্মচারীদের একটু কষ্ট হবে যারা অনেক দিন যাবৎ বাড়ির কাছে ছিল, কিন্তু ম্যাক্সিমাম অংশের কর্মচারীরা যারা দূরে ছিল তারা হয়তো বাড়ির কাছে আসতে পারবে এবং সুষ্ঠুভাবে বছর বছর 3-4 বছর বাড়ি কাছে করে আবার যেতে, দূরে হয়তো 2-3 বছরের জন্য যেতে হতে পারে। ABC ক্যাটাগরিতে যখন ভাগ করে দেওয়া হবে শহর বা গ্রামগুলিকে বা রুরাল এরিয়াগুলিকে, তখন কিন্তু সমস্ত সরকারি কর্মচারী একটা বেনিফিট হবে। কারণ সবাই সারা জীবন বাড়ি কাছেও করতে পারবে না, সবাই সারা জীবন বাড়ি থেকে দূরেও করতে হবে না, মিলিয়ে কাছে দূরে মিলিয়ে জবটা করতে হবে। তাই ট্রান্সফার পলিসিটা খুবই দরকার। সরকার কোনো ব্যাখ্যা নেই, কোনো দায়িত্ব নেই, কোনো স্বীকারোক্তি নেই কেন 2 মাসের ভিতরে ট্রান্সফার পলিসি হলো না। অনেকের মতো এই দেরির পেছনে রয়েছে এক গভীর দুর্নীতি চক্রান্ত। ত্রিপুরা সরকারি মহলে বদলির নামে বহুদিন ধরেই চলছে ঘুষের কারবার। ঘুষের কারবার চলছে, টাকার বিনিময়ে পোস্টিং, টাকার বিনিময়ে আমার বাড়ির কাছে যেতে পারবো, এটা হতেই পারে, চলছে ঘুষের কারবার। অভিযোগ কে কোথায় বদলি হবে তা নির্ভর করছে কার কার পকেটে কত টাকা ঢুকছে তার উপর। বাড়ির কাছে পোস্টিং হলে
যদি দূরে থেকে কাছে আসতে অবশ্যই টাকার উপর নির্ভর করছে, আমার টাকা যদি থাকে, আমার অর্থ যদি থাকে, আমি বাড়ির কাছে আসতে পারবো। এই ধরনের অভিযোগ কিন্তু উঠে এসেছে। এই বদলির ব্যবসায় কিছু স্বার্থান্বেষী নেতা, দুর্নীতিগ্রস্ত অফিসারের পকেট ভরছে দিনের পর দিন, তারা লাখ লাখ করোড়পতি হয়ে যাচ্ছে কিছু স্বার্থান্বেষী নেতা ও দুর্নীতিগ্রস্ত অফিসার। একবার যদি স্বচ্ছ বদলি নিতে কার্যকর হয়, তাহলে তাদের ব্যবসায় তালা পড়ে যাবে, তাদের পকেটে আর এই টাকাগুলি আসবে না, বেনামি টাকাগুলি, কালো ধনগুলি আর আসবে না। তাই এই স্বার্থান্বেষী চক্র ইচ্ছা করে এই ট্রান্সফার পলিসিটাকে আটকে রেখেছে, এই নীতি কার্যকর না করার জন্য যথেষ্ট পরিমাণ উঠে পড়ে লেগেছে। বঞ্চিত কর্মচারীদের প্রশ্ন, যদি বদলি নিতে আনা যায় বলে ঘোষণা হয়, তবে আজও কেন তা বাস্তবায়ন হচ্ছে না? বদলির নামে ঘুষের রাজনীতি বন্ধ করতে আদৌ কি ইচ্ছুক সরকার? বদলি নীতি না থাকার কারণে রাজ্যে কর্মচারীর মধ্যে তৈরি হচ্ছে ক্ষোভ, হতাশা। তারা মনে করছে এই ইচ্ছাকৃত বিলম্বের ফলে স্বজন পোষণ, ঘুষ, দলীয় রং দেখে বদলির দূরত্ব আরও বাড়ছে। সরকার কি আদৌ প্রতিশ্রুতি পালন করবে? বিগত সরকারের সময় যেরকম ছিল অর্থের বিনিময়ে বদলি, কিংবা পার্টি বা দলের যে নাম বিনিময়ে বদলি, স্বজন পোষণের বিনিময়ে বদলি, বর্তমান সময়ে কি সেটাই প্রযোজ্য হচ্ছে? পরিবর্তনের ফলে কি কোনো চেঞ্জ হয়েছে বদলি নিতে, নাকি আরও খারাপ অবস্থায় দাঁড়িয়েছে? এই নীতি ফাইলের বাজে চাপা পড়েই থেকে যাবে। ত্রিপুরার জনগণ এখন উত্তর চাইছে। বদলি নীতি না থাকার কারণে বঞ্চনার শিকার সরকারি কর্মচারীরা। প্রশ্ন, সুশাসন কি কেবল পোস্টার আর মিছিলে ব্যবহার করার শব্দ, নাকি বাস্তবে তার কোনো মূল্য আছে? সত্যি কি বদল আনবে সরকার, নাকি বদলি নামে চলবে আগের মতোই ঘুষের কারবার? আগে যেটা চলছিল, আমার সংগঠনের নাম লেখা হলে বাড়ির কাছে বদলি, বিরোধী সংগঠন তার দূরে বদলি, টাকার বিনিময়ে কাছে বদলি, টাকার বিনিময়ে না থাকলে দূরেই থাকতে হবে। সেই যে পলিসিটা ছিল ট্রান্সফারে, সেই পলিসিটা কি এখনও কার্যকর? তাহলে চললো পাল্টে স্লোগানে সরকার চেঞ্জ করার পর বদলি নীতিতে কি স্বাভাবিক কিছু চেঞ্জ হয়েছে, না ঠিক আগের মতোই, সেটা কোশ্চেন চলে এসেছে। আরেকটা যেটা নিউজ উঠে এসেছে, নিয়মিত বেতন কম প্রদানের নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। ত্রিপুরা হাইকোর্ট থেকে বলে দেওয়া হয়েছে নিয়মিত বেতন কম দেওয়ার জন্য। কেন বলে দেওয়া হয়েছে? যারা যারা হাইকোর্টে কেস করেছে তাদের পক্ষে হাইকোর্ট রায় দিয়েছে। কারণ ত্রিপুরা হাইকোর্ট সবসময় সরকারি যে কর্মচারীরা আছে তাদের কথাই চিন্তা করে, তাদের ফেভারেই ম্যাক্সিমাম সময় রায় দেয়। যখন কর্মচারীরা বঞ্চিত হচ্ছে, যখন সরকারের কাছে বারবার নিবেদন করে ফলেও সরকার কোনো সাড়া দিচ্ছে না, সরকার কোনো ইতিবাচক কথা বলছে না, তখন কর্মচারীরা বাধ্য হয়ে সরকারের বিরুদ্ধে বা নিজের বাঁচার তাগিদে হাইকোর্টের দ্বারস্থ হবে। হাইকোর্ট কিন্তু বরাবরই কর্মচারীদের পক্ষে কিন্তু রায় দিয়েছে। শুধু যে নিয়মিতকরণে রায় দিয়েছে এরকম নয়, একদম এরিয়ার ঠিক আছে, একদম এরিয়ার সহ বেতন কম দেওয়ার জন্য বলা হয়েছে। এও 2022 থেকে ফিনান্সিয়ালি এফেক্ট দেওয়া হয়েছে। 2022-এ রেগুলারে কেস হবে, তারপর 2023-এ ইনক্রিমেন্ট, 25-এ ইনক্রিমেন্ট, 33% দিয়ে সব কিছু মিলিয়ে বেতন কম দেওয়ার জন্য ত্রিপুরা হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে। আমরা ডিটেলসটা দেখার চেষ্টা করব। শ্রম দপ্তরে কর্মরত কর্মীকে যারা আছে ক্লারিক্যাল স্টাফ, তাদের নিয়মিত বেতনকরণ প্রদান নির্দেশ করেছে ত্রিপুরা হাইকোর্ট। আর সমাজ দপ্তরে স্থির বেতনে কর্মরত 58 জন কর্মীকে দায়ের করা রিট মামলার বিচারপতি SC পুর কায়স্থ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আগামী 12 সপ্তাহের মধ্যে রিট আবেদনকারী নিয়মিত বেতন কম বকেয়া সহ প্রদান করতে হবে। উল্লেখ, 2017 সালের ফেব্রুয়ারি মাসে শ্রম দপ্তরের অধীনে 61 জন করুণক সুষ্ঠু বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে ক্লারিক্যাল পোস্টে জয়েন করেছে। যদিও তখনকার সময়ে রিটেন এক্সামের সংখ্যাটা কম ছিল, কিন্তু সরকারি নিয়ম নীতি মেনেই কিন্তু তারা স্থির বেতনে নিযুক্ত হয়েছে। তারা যখন নিযুক্তিপত্র পেয়েছে, তখন সেই পত্রে ক্লিয়ারলি উল্লেখ ছিল, টার্মস কন্ডিশন উল্লেখ ছিল, 5 বছর চাকরি করার পর তাদের নিয়মিতকরণ বেতন কম দেওয়া হবে, তাদের নিয়মিতকরণ করা হবে, এর 5 বছর ফিক্সড পেতে থাকতে হবে। কিন্তু 5 বছর কমপ্লিট হওয়ার পর 2022 সালে জানুয়ারি মাসে তাদের নিয়মিত বেতন কম দেওয়ার কথা ছিল, সরকারের দায়িত্ব ও কর্তব্য ছিল। কারণ চাকরিটা বিগত সরকার দেয়নি, বর্তমান সরকার দেয়নি, চাকরিটা দিয়েছে ত্রিপুরা সরকার, এখানে বামপন সরকার বা বিজেপি সরকার চাকরিটা দেয়নি। তো যেহেতু ত্রিপুরা সরকার চাকরি দিয়েছে, ত্রিপুরা সরকার তো আর চেঞ্জ হয়নি, ত্রিপুরা সরকার তো সারা জীবন সেম থাকবে, তাহলে দল চেঞ্জ হবে, ঠিক আছে না? তাহলে ত্রিপুরা সরকার যেহেতু চাকরিটা দিয়েছে, ত্রিপুরা সরকারের দায়িত্ব কর্তব্যের ভিতর পড়ে তাদের নিয়মিতকরণ করার, সেটা হাইকোর্ট এই পক্ষে রায় দিয়েছে। আজ রিট মামলার চূড়ান্ত শুনানিতে আবেদনকারী পক্ষে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়বর্মা সওয়াল করেন বলেছেন, রাজ্য মন্ত্রিসভা বৈঠকে বিশেষ সূচিতে শ্রম দপ্তরের কর্মীকে 5 বছর মেয়াদ শেষে নিয়মিত বেতনকম প্রদানের বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছিল নভেম্বর 2024-এ, কিন্তু অজ্ঞাত কারণে মন্ত্রিসভা বৈঠকে কিন্তু সিদ্ধান্ত হয়নি। মন্ত্রিসভাও কিন্তু এই বিষয়টাকে এড়িয়ে চলেছে, যা নিয়মিত বেতনকরণ
দেওয়ার ব্যাপারে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। রাজ্য সরকার অযৌক্তিকভাবে শ্রম দপ্তরের কর্মী যারা ক্লারিক্যাল পোস্টে আছে তাদের নিয়মিত বেতনক্রম থেকে বঞ্চিত করছে। রাজ্য সরকারের পক্ষে এজি শক্তিময় চক্রবর্তী সওয়াল করেন। অভিভাবকের সওয়াল জবাব শুনে উচ্চ আদালত রিট আবেদনকারী স্থির বেতনে 5 বছরের মেয়াদ পূর্ণ হওয়ার পর দিন থেকে নিয়মিত বেতনক্রম প্রদানের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেয়। অর্থাৎ 2022 সাল থেকে বকেয়া বেতনক্রম 12 সপ্তাহের মধ্যে প্রদান করতে হবে। অর্থাৎ 3 বছর থেকে 3.5 বছর যারা যে ফিক্সড পেতে ম্যাক্সিমাম ছিল সেই সময়ের যে রেগুলার পে স্কেলের বেতনটা সেটা কিন্তু তাকে এরিয়ার সহকারে কিন্তু কর্মচারীদের হাতে তুলে দিতে হবে এবং 12 সপ্তাহ 3 মাসের মতো সময় দিয়েছে। শ্রম দপ্তরের কর্মচারীদের মাঝে একটা খুশির বাতাবরণ সৃষ্টি হচ্ছে যে আমরা জয়ী হয়েছি। আমরা যখন বারবার আবেদন নিবেদনের মাধ্যমে কোনো সাড়া পাইনি, আমরা হাইকোর্টে গিয়েছি এবং হাইকোর্টে আমরা কিন্তু জয়ী হয়েছি। এর থেকে একটা জিনিস স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ত্রিপুরা হাইকোর্টে যারা ম্যাক্সিমাম কর্মচারীরা যাচ্ছে তারা কিন্তু জয়ী হয়ে যাচ্ছে এবং যারা বর্তমান সময়ে বঞ্চিত বা লাঞ্ছিত হচ্ছে, যারা ফিনান্সিয়ালি ডিপ্রাইভ হচ্ছে, তাদের কাছেও কিন্তু বিরাট একটা মানে পয়েন্ট যে ত্রিপুরা হাইকোর্ট আমাদের কথা চিন্তা করবে। শ্রম দপ্তরে যারা অনিয়মিত কর্মীকে নিযুক্তি পেয়েছেন তারা তো নিয়মিতকরণ করা হলো। যদি তারা ত্রিপুরা হাইকোর্টে না যাওয়ার পরিকল্পনা করতো, যারা যদি আবেদন নিবেদনের মাধ্যমে চলতো, তাহলে হয়তো এতদিন এখনও হয়তো তারা অনিয়মিতই থেকে যেত, এখনও হয়তো তাদের নিয়মিতকরণ করা হতো না। এটা কিন্তু বিরাট বড় একটা কোশ্চেন সৃষ্টি হচ্ছে। সরকার কেন এই নিয়মিতকরণের দায়ভার নিতে চাচ্ছে না? সরকার কেন নিয়মিতকরণ থেকে পিছু হচ্ছে? সরকার কেন কর্মচারীদের দায়ভার নিতে চাচ্ছে না? সেটা সবচেয়ে বড় কোশ্চেন চলে যাচ্ছে। এখানে 5 বছর পরে রেগুলারেশন করার যখন অফার অ্যাপয়েন্টমেন্টে লেখা ছিল, তারপর সরকার কেন রেগুলেশন করেনি? হাইকোর্টে কেন যেতে হলো আমার বঞ্চনা দূরীকরণে? সেটাই সবচেয়ে বড় কোশ্চেন। আমরা রেগুলেশন সময় হবে বা আমরা যখন অনিয়মিত চুক্তিবদ্ধ কাজ করে যাচ্ছি, যখন আমাদের টার্মস কন্ডিশন যখন অফার অ্যাপয়েন্টমেন্টে যদি লেখা থাকে যে আমাদের রেগুলেশন করা হবে 5 বছর, 10 বছর, 15 বছর পর, বা কোনো মেমোরেন্ডাম যদি সরকার থেকে সময়ে সময়ে বেরিয়ে থাকে, তাহলে সরকার কেন সেটাকে কার্যকর করছে না? কেনই আমার ন্যায্য পাওয়ার জন্য হাইকোর্টে যেতে হবে? সেটা কিন্তু সরকারের বিরুদ্ধে একটা নেগেটিভ পয়েন্ট তৈরি হচ্ছে। যাই হোক, তাদের শুভেচ্ছা হলো যারা 58 জন কর্মী গেছে, যদিও সেখানে 61 জন ছিল, সবাই কেস করেনি। তাই যারা কেস করেছে তাদের রেগুলেশনের দিয়েছে 58 জনকে, তাদের প্রতি শুভকামনা রইল। আশা করছি তোমাদের যে রেগুলেশন হওয়ার পর সরকারের যে পরিষেবাটা আরও বেটার হবে এবং তোমাদের আর্থসামাজিক উন্নয়ন আরও বেটার হবে, তোমাদের পরিবার গার্জিয়ান আর্থসামাজিক উন্নয়ন আরও বেটার হবে, তোমরা আরও ভালোভাবে ত্রিপুরা সরকারকে সার্ভিস দিতে পারবে। পাশাপাশি যে বদলি নীতিটা যদি সরকার একটা ভালো কিছু চিন্তা ভাবনা করতো, তাহলে ম্যাক্সিমাম সরকারি কর্মচারী কিন্তু একটা বেনিফিট হতো। কিন্তু এখানে যে তথ্যটা উঠে এসেছে, টাকার বিনিময়ে বদলি, ঘুষের বিনিময়ে বদলি, একটা বিরাট বড় কারবার চলছে, লক্ষ লক্ষ কোটি টাকার ব্যবসা চলছে, সেইটা যদি বন্ধ করা না যায় তাহলে সরকারের প্রতি কিন্তু একটা নেগেটিভ বাতাবরণ কিন্তু সেখানেও তৈরি হচ্ছে। অর্থাৎ বর্তমান সময়ে 8ম বেতন কমিশন নিয়ে কথা হচ্ছে, বর্তমান সময়ে নিয়মিতকরণ নিয়ে কথা হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় ইস্যু যেখানে কোনো ফিনান্সিয়ালি কোনো সরকারের কোনো চাপ পড়বে না, সরকার ধীরে সুস্থে একটা পলিসি যদি ট্রান্সফার পলিসি বানিয়ে নিতে পারে, তাহলে এই ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীরা বর্তমান সরকারের প্রতি সবসময় একটা ভালো একটা চিন্তাধারা নিয়ে চলবে যে না, বর্তমান সরকার আমাদের কথা চিন্তা করেছে। কারণ নিয়মিতকরণ করতে বা এজ পেনশন দিতে অর্থের প্রয়োজন হয়। একমাত্র বদলি নীতি এমন একটা পলিসি আছে যেটাতে কোনো অর্থের প্রয়োজন হবে, সরকার ইচ্ছা করলেই করতে পারে। এবং এই বদলি নীতির চালুর ফলে আজকে যা সরকারি কর্মচারী তারা তো উপকৃত হবে এবং যুগ যুগ ধরে যারা সরকারি কর্মচারী হিসেবে চাকরি পাবে তারাও কিন্তু সেই যে বেনিফিটটা সেটা কিন্তু পেয়ে যাবে। তাই সময় সাপেক্ষ বদলি নীতি অবশ্যই করা দরকার, কারণ সেন্ট্রালে কিন্তু বদলি নীতি আছে। তাহলে স্টেটে সেম গভর্নমেন্ট হলে ডাবল ইঞ্জিনের সরকারি কেন বদলি নীতি থাকবে না? কেন বদলি নীতি নিয়ে এরকম দায়ভার কেন সরকার নেবে না? সেটা কিন্তু কোশ্চেন উঠে যাচ্ছে এবং সরকার অবশ্যই বদলি নীতি নিয়ে দায়ভার নেওয়া দরকার। পাশাপাশি যাদের নিয়মিত বেতন কম অ্যাজ পার অফার অ্যাপয়েন্টমেন্টে লেখা আছে, সেগুলি কিন্তু অ্যাজ পার অফার অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী নিয়মিতকরণ করা দরকার। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।